আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে তারিখ ই তারেক রহমান শুরু হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে এটা কি ধরনের কথা। তারিখ ই তারেক বা তারিখ ই তারেক রহমান, এটার অর্থ কি? এই শব্দটা আমি এনেছি মধ্যযুগীয় যে ইতিহাসবিদ যারা ইতিহাস লিখতেন তাদের রচনা শৈলী থেকে। যেমন তারিখি ফিরোজ শাহী, তারিখি কুতুব শাহী, মানে বিভিন্ন রাজা বাদশাহ তাদের যে সময়কালে তারা যে সকল কর্মকাণ্ড করতেন, ভালো কাজকর্ম করতেন, এগুলো লিখে রাখার জন্যে পারস্য থেকে, ইরান থেকে, আরব থেকে বড় বড় ঐতিহাসিক তারা ভারতবর্ষে আসতেন এবং তারা যে সকল বই লিখেছেন সেই অনেকগুলো বই, মধ্যযুগের বই, যেটার শুরু এরকম তারিখ ই ফিরোজ শাহী। মানে ফিরোজ শাহী যে জমানা, তার যে রাজত্বকাল, সেই রাজত্বকালের দিনক্ষণ, দিনলিপি, দিননামা, এটা কি মানে আরবিতে তারিখ ই ফিরোজ শাহী বোঝানো হয়। তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশে যেহেতু এখন ইনকলাবের যুগ চলছে, আমাদের এই বাংলাদেশে এখন ইমতিহানের যুগ চলছে, আমাদের এই বাংলাদেশে এখন মজলুমের যুগ চলছে, ইত্তেহাদের যুগ চলছে, ইন্তিফাদার যুগ চলছে। তো সেক্ষেত্রে আমি একটু ঢং করলাম, ঢং করে সেই তারেক রহমান সাহেবের জমানাকে তারিখই তারেক রহমান বলার চেষ্টা করলাম। তো এই তারিখই তারেক রহমানের জমানাতে অনেকগুলো ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো খুব স্বল্পকালীন, মানুষকে আশ্চর্য করেছে। মানুষ এগুলো নিয়ে আলোচনা করছে, কয়দিন পর এগুলো নিয়ে আলোচনা করবে না। আর যে ঘটনাগুলো ঘটেছে এগুলো রেশ থাকবে না। যেমন তিনি এখন খুব খোলামেলা চলাফেরা করছেন, এটা খুব বেশি দিন চলবে না। তিনি তার স্ত্রীকে নিয়ে মসজিদে যাচ্ছেন, সেগুলো ফেসবুকে আসছে গাড়িতে করে। এই জিনিসগুলো ভবিষ্যতে বেশি একটা চলবে না। তারপর তিনি ট্রাফিক রুল ফলো করে সাদামাটাভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, সচিবালয়ে অফিস করার চেষ্টা করছেন। এই জিনিসগুলো নিয়ে দ্য লং রানে মানুষের আগ্রহ থাকবে না। আর এটার কোনো যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট রাজনীতিতে, অর্থনীতিতে, রাষ্ট্র ব্যবস্থায় কেমন হয় এটা বলা যাচ্ছে না। সম্ভবত ভালো কিছু হবে না। এরকম সবাই নতুন যারা ক্ষমতায় আসেন সবাই এরকম বড় বড় সিদ্ধান্ত নেন। শেখ হাসিনাও নিয়েছিলেন, তিনি সচিবালয়ে অফিস করবেন ইত্যাদি ইত্যাদি। পরে সচিবালয় অফিস তো দূরের কথা, তাকে এমন একটা বৃত্তে আবদ্ধ করে রাখা হয়েছে যে তিনি ওই তেজগাঁতে যে প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও তিনি শেষ কয়েক বছর অফিস করতে পারেননি। করোনার আগের থেকেই তাকে সিকিউরিটির নাম করে এমনভাবে ভয় দেখানো হয়েছিল যে তিনি পুরোটা সময় গণভবনে থাকতেন এবং গণভবনেও তার চলাফেরার মধ্যে নিয়ন্ত্রণ রাখা হতো এবং সাধারণ নেতাকর্মী যারা দর্শনার্থী ছিলেন তাদের সঙ্গে তার সম্পর্কটা একেবারে কাট আপ করে দেওয়া হয়েছিল। অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা যারা একসময় শেখ হাসিনার সঙ্গে মানে রীতিমতো পারিবারিক সম্পর্ক যাদের ছিল, সেই সমস্ত মানুষের সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। অনেকে মুনতাসির মামুন সাহেবের মতো মানুষ গণভবনের গেট থেকে ফিরে এসেছেন, আনিসুজ্জামান সাহেবের মতো মানুষ কেঁদেছেন, গণভবন থেকে ফিরে এসে কেঁদেছেন। বোঝার চেষ্টা করুন। অথচ শেখ হাসিনার মতো এত প্রো পিউপিল নেতা এখনো পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয়টি নেই। এমনকি বঙ্গবন্ধুর চেয়ে তার প্রো পিউপিলনেস কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। তার রাজনৈতিক জীবনে যদি দেখেন, মানুষকে খাওয়ানোর ক্ষমতা, মানুষের মাথায় হাত বুলানোর ক্ষমতা, মানুষকে বুকে জড়িয়ে ধরার ক্ষমতা, সবাইকে সন্তান স্নেহে আদর করার ক্ষমতা, পুরো পরিবার পরিজনকে আপনি একত্র করে রাখা। বোঝার চেষ্টা করুন, তিনি কিন্তু মানে শেখ মনির পরিবারের সঙ্গে তাদের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। শেখ রেহানা, শেখ হাসিনার সঙ্গে শেখ মানে ফজলুল হক মনি, তারপরে শেখ সেলিম, এই পরিবারের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। সেই দূরত্ব থাকা সত্ত্বেও আপনি দেখেন একেবারে বিদায় বেলায় তিনি কি ভাষায় সেই তাপসের সঙ্গে কথা বললেন। তার পরিবারের সবাই আপনজন, সবাই থেকে তুমি তুমি করে ডাকে। কেউ ফুফু ডাকে, কেউ আপু ডাকে, কেউ হাসু বলে ডাকে, হাসু তুমি কেমন আছো এই নামে ডাকে। তাপস তাকে হাসু নামে তুমি তুমি করে ডাকছে। এই পারিবারিক বন্ধন আপনি কোথায় পাবেন? এটা শেখ হাসিনা রক্ষা করেছেন। আমি আমার এক বন্ধুর সঙ্গে একবার মানে তর্ক করলাম, সে বিএনপি করতো।
আর আমি তখন ছাত্রলীগ করতাম। তো ওর সাথে আমি বললাম যে তোমার সঙ্গে আমার 10,000 টাকা, মানে সেই শেখ হাসিনা যখন বাংলাদেশে আসছেন সবেমাত্র, তিনি সুদার সদনে থাকেন। তো তিনি খালেদা জিয়ার ভক্ত, আর আমি শেখ হাসিনার ভক্ত। তো আমি তাকে বললাম যে এক কাজ করো, মানে কে শ্রেষ্ঠ, তা ও তো ওর নেত্রীর কথা বলবে, আমি শেখ হাসিনার কথা বলছি, আমরা যে বাদ দাও, তুমি আর আমি 10,000 টাকা চুক্তি, আমি তোমাকে এখন, এই রাত্রি বাজে 9টা, আমি তোমাকে এখন নিয়ে যাব 32 নম্বরে, তারপর তোমাকে আমি শেখ হাসিনার সঙ্গে দেখা করাবো এবং সেই বাসার চা তোমাকে খাওয়াই আনবো, যদি না পারি আমি তোমাকে 10,000 টাকা দেবো, আর তুমি আমাকে এখন ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাবা, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করাবা, আর না পারলে 10,000 টাকা দেবা। মুহূর্তের মধ্যে আমার সেই বন্ধু বলেছে, না দোস্ত, আমি এটা পারবো না, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না, আমি এমনি এমনি ভালোবাসি, আমি কোনোদিন তার সামনে দেখিনি, কোনোদিন তার ক্যান্টনমেন্টের বাড়িতে যাইনি। তো এই হলো মানে আওয়ামী লীগের সঙ্গে নেতাকর্মীর সঙ্গে, আমি তখন ছাত্রলীগের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মী। তো হোয়াট ওয়াজ মাই কনফিডেন্স, আমার সেই কনফিডেন্স ছিল, মারাত্মক কনফিডেন্স ছিল, এবং সেই মানে কনফিডেন্সের জায়গাটা কোনোদিন নষ্ট হয়নি। আমি 2018 সনে তো মারা যেতাম। 2018 সনে, আমি আজকে একটা সত্য কথা বলি, 2018 সনে মানে আওয়ামী লীগের লোকজন আমাকে মেরে ফেলতো। আমি যখন বিএনপিতে যোগদান করে দেশে গেলাম, তারা মেরে ফেলতো, এবং তার সঙ্গে সঙ্গে আবার ওখানে বিএনপির একটা গ্রুপ যারা আমার মনোনয়ন মেনে নেয়নি, তারা চিন্তা করলো যে আমার বাসায় 1,50,000 টাকা আছে, আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত আর ওই বিএনপির কিছু দুর্বৃত্ত, যারা আমার বিএনপির সব লোক তো আমার পক্ষে না, এটা প্রতিপক্ষ ছিল, তারা সবাই মিলে এরকম একটা সিদ্ধান্ত নিল যে আমার বাসায় ডাকাতি করবে, বাসা থেকে টাকা নেবে এবং বাসায় ঢুকে আগুন ঠাগুন জ্বালিয়ে দেবে। তো এই অবস্থাতে আমি মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফোন করলাম। আমি বললাম যে জিয়া, এই ঘটনা, দেখো তো তুমি আমাকে কিছু করতে পারো কিনা। তো জিয়া বললো যে দাঁড়ান, আমি এখনই দেখতেছি। সে সঙ্গে সঙ্গে তারেক সিদ্দিকীকেও ফোন করলো। তারেক সিদ্দিকী বললেন যে ঠিক আছে, রনি ভাইকে বলো সে যেন চিন্তা না করে, আমি এখনই পিএম এর সাথে আলাপ করতেছি। তো সে গিয়ে প্রথমে পিএম এর কাছে গিয়ে বললো, প্রধানমন্ত্রীর কাছে বললো, বোঝার চেষ্টা করুন 2018 সনে আমি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছি, এবং আমি ওই মানে ওই সময়টাতে শেখ হাসিনাকে যে অপমান করেছি, আবার এই ঘটনার পরেও তার পতনের আগ পর্যন্ত কিন্তু তার সমালোচনা করেছি, কিন্তু তারপর দেখেন তার রিলেশনটা দেখেন। তো তার সিদ্দিকে গিয়ে তার কাছে বলল যে এরকম ব্যাপার, রনির তো খুব বিপদে পড়েছে, না হয় একটা ভুল করেছে, এখন তো তাকে রক্ষা করতে হবে। উনি প্রথমে বললেন না, দেখুক বুঝুক কত অবস্থা, বেশি চালাক, বেশি ফাজিল, ইত্যাদি ইত্যাদি। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন। তো তারেক সিদ্দিকী সাহেব দাঁড়িয়ে রইলেন, তারপরে এরপরে বললেন যে যাও, ঠিক আছে, যাও, ব্যবস্থা নাও। তখন এই জেনারেল, এই যে এখন জেলখানে আছে মেজর জেনারেল জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী, তারা পটুয়াখালীর এসপিকে, ডিসিকে ফোন করলো এবং ঢাকা ডিবির কে জানালো, ডিবি প্রধানকে জানালো, এবং একটা ডিবির 12 সদস্যের একটা টিম প্রায় এক সপ্তাহ আমার বাসার সামনে 24 আওয়ার্স ডিউটি করছে, এবং ওই টিম আমাকে নির্বাচনী এলাকা থেকে ঢাকা নিয়ে আসছে। আমি শেখ হাসিনার সমালোচনা করেছি, এখনো করি, আগামীতেও করব, কিন্তু এই কৃতজ্ঞতাটা কি আমি ভুলতে পারবো? এই যে পলিটিক্যাল ম্যাচুরিটি তার যে রয়েছে, এবং তার যে সেই যাকে বলা হয় গণসম্পৃক্ততা রয়েছে, নেতাকর্মীদের সাথে রয়েছে, এটা বাংলাদেশের কোন যাকে বলা হয় নেতা বলতে পারবে যে তার দল ছেড়ে চলে গেছে, তারপরে সকাল বিকাল তাকে গালাগাল করছে এবং তার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা লোকের সাহায্যের জন্য সেই নেতা এই কাজ করেছে? এটা কেবলমাত্র শেখ হাসিনা, অন্য কেউ নাই বাংলাদেশে। তো এই যে অনেকে মানে বিএনপির কোনো লোক আমার মুখ দিয়ে বঙ্গবন্ধু শোনার কারণে রাগ হয়, আমি বলি দেখেন, আমি দল করেছি, আমি বিএনপিতে আসছি ভালো কথা, কিন্তু আমি মুখ থেকে বঙ্গবন্ধুর শব্দটা বাদ দিয়ে মুজিব মুজিব বলতে পারবো না। শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি সেই শেখ হাসিনার মনোনয়ন নিয়ে এমপি হয়েছি, না হলে আমাকে আজকে চিনতো না, বিএনপি মনোনয়ন দিত না। আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি সালমান এফ রহমানের কারণে, অন্য কোনো কারণে না, ত্যক্ত বিরক্ত হয়ে। তো কাজেই আমি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারবো না। এই কথাটা কিন্তু আমি সারা জীবন প্রকাশ্যে সবসময় বলেছি, আওয়ামী লীগ জামানাতে বলেছি, কিন্তু আবার সমালোচনা করেছি শেখ হাসিনা কেন সালমানকে রাখেন, কেন অমুককে রাখেন, এই কথা তো এখনো বলছি। তো এরকম একটি অবস্থা আমি বললাম যে জমান এমন একটা জিনিস যে কিছু কিছু জিনিস থেকে যায়। এই যে যেমন শেখ হাসিনার কিছু কর্ম আছে,
বাংলাদেশ আছে, লক্ষ লক্ষ মানুষের সাথে আছে, আপনি ভুলতে পারবেন না। সে অনেকে বাস দিছে, ইলিয়াস আলীকে খুন করছে, মারছে, যা কিছু হোয়াট এভার মেবি। তার সঙ্গে সঙ্গে আমি যে বললাম আমার এরকম অসংখ্য ঘটনা, আমি যদি বলি আপনাকে চোখের পানি রাখতে পারবেন, আমি জানি। এখন এগুলো বললে আদিক্ষেতা মনে হবে। মানে শেখ হাসিনার এমন মানবিক কর্মকাণ্ড বললে হাউমাউ করে আপনাকে কাঁপতে হবে, বিএনপির লোককেও কাঁপতে হবে, আই ক্যান টেল ইউ। তো যাই হোক, এনিওয়ে, তো এই যে তারেক রহমান সাহেবের যে জমানা, তারেক রহমান, এই জমানাতে শহীদ মিনার যে ঘটনাটি ঘটলো, এটি 1952 সনের ভাষা আন্দোলনের পর থেকে আজ অবধি ঘটেনি, এমনকি পাকিস্তান জমানাতে ঘটেনি, যখন পাকিস্তান ছিল একটি ইসলামিক রাষ্ট্র। ঠিক সেই ইসলামিক রাষ্ট্র এই ঘটনাটা কেউ ঘটাতে পারেনি, ঘটানোর চেষ্টা করেনি, কিংবা ঘটনার কথা কল্পনা করেনি যেটা বাংলাদেশে ঘটছে। সেটি হলো তিনি শহীদ মিনারে যে প্রচলিত প্রথা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান বেজেছে, তিনি সেখানে ফুল পুষ্পস্তবক স্থাপন করেছেন। এরপর সেখানে মোনাজাত হয়েছে, তিনি সেই ইসলামী রীতি অনুযায়ী মোনাজাত করে আসছেন। ইসলাম পন্থী যারা লোকজন তারা সবাই বলছেন মারহাবা মারহাবা মারহাবা। যারা যাকে বলা হয় অন্য যে রাজনীতি করেন, বিশেষ করে ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা বলেন সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, একই করলেন, হিন্দুরা কোথায় যাবে, বৌদ্ধরা কোথায় যাবে, খ্রিস্টানরা কোথায় যাবে। ওই দিন সেখানে তো অনেক হিন্দুরা ছিল, যখন বলা হলো রব্বানা লা তুজি কুলুবানা বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তখন হিন্দু মানুষ মোনাজাত তুলেনি। বা ওখানে অনেক লোক আসছে, মানে অনেক লোক আসছে যাদের শরীরে ওযু ছিল না, যারা হয়তো ওখানে ওই গেছে, তারপর পাশে রমনা পার্কে বা সরোয়ার্দী উদ্যানে কোনো বান্ধবীকে নিয়ে কুটুকুটু করে আসছে, চুমাচুমি করে আসছে, কিন্তু ওখানে গিয়ে তারা তো আশা করেনি যে আজকে এখানে ওযু করে আসতে হবে। তো এখন সবাই দেখা গেল যে হাত তুলছে। এখন ওই যে রমনা পার্কে বান্ধবীর সাথে অন্য কারোর সাথে কিছু একটা করে আসছে, ওই শরীর নিয়ে তাকে যাকে বলা হয় মোনাজাত তুলতে হয়েছে, এবং এটা ভালো না। একটা ছোট্ট উদাহরণ দিই, এক বড় নেতা, এটা বিএনপি না আওয়ামী লীগের আমি বলবো না, রাজ পরিবারের সদস্য, বিএনপি রাজ পরিবারের সদস্য না, মানে বলে আওয়ামী লীগের রাজ পরিবারের সদস্য বলবো না, ব্যবসা বাণিজ্য করতো, আর্মিতে চাকরি করতো, সেক্সুয়ালি মারাত্মক পারভার্টেড ছিল, অফিসে বুয়া মুয়া যা কিছু আছে কোনো কিছু সে বাদ দিত না। তো এখন ওই কোম্পানির একজন বড় কর্মকর্তা, জিএম পর্যায়ের লোক, আমার কোম্পানিতে চাকরি নিতে আসলো। আমি বললাম যে এত বড় কোম্পানি, দল ক্ষমতায়, আপনি আমার কোম্পানিতে চাকরি করতে আসছেন। ভদ্রলোক কেঁদে দিলেন, বলে যে স্যার চাকরি দেন, ওখানে চাকরি করার চেয়ে না খেয়ে মরা ভালো। চোখের সামনে দেখলাম রুমের মধ্যে বুয়ার সাথে অপকর্ম করে আসছে, আইসেই ওই অবস্থাতে নামাজে দাঁড়াই গেল, এবং তাও আবার ইমাম, তার পিছনে আমাকে নামাজ পড়তে হলো। তো এই যে অনেকগুলো জিনিস আছে বুঝছেন, যেগুলো মানে আল্লাহর গজব নাজিল হয়ে যায় কখনো কখনো ভালো কাজগুলো। তো এনিওয়ে, আপনি যখন একটা জিনিস যে এখানে এখন দোয়া হবে, দরুদ হবে, আপনারা যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন, যাদের ওযু আছেন, তারা দোয়াতে অংশগ্রহণ করবেন, যাদের ওযু নাই দোয়াতে অংশগ্রহণ এভাবে করার বিধান আছে কিনা আমি জানি না, মুফতিরা বলতে পারবেন। এইভাবে কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়ে যে এরাটা শুরু হলো, এটা মূলত একটা ইসলামাইজেশনের বা ইসলামকে প্রিভিলেজ দেওয়ার, বা ওই যে ওরা যে ইনকিলাব যে শব্দগুলো বলছে, আরবি যে শব্দগুলো বলছে, এইগুলোর প্রতি তারেক রহমান সাহেবের একটি দুর্বলতা বা নতজানু বা তাদেরকে কনভিন্স করার একটা প্রক্রিয়া মনে হলো যে এইবার। দ্বিতীয়ত হলো যে এই যে একবার এখান থেকে যেটা শুরু হলো, এটা তিনি আর বন্ধ করতে পারবেন না, এটা তিনিও বন্ধ করতে পারবেন না, এবং তার যারা লোকজন তারাও বন্ধ করতে পারবে না। কিন্তু যেটা হবে, এই দোয়া দরুদ এবং পুষ্প স্তবক অর্পণ, এই দুটো একসাথে চলবে না। আগামী দিনে এই শহীদ মিনারে এটা যদি অব্যাহত থাকে, সবাই বলবে যে ঠিক আছে এটা বাদ দেন। সেই 21শে ফেব্রুয়ারি রাতের আগে, 2 দিন আগের থেকে ওখানে হুজুরা কোরআন শরীফ পড়া শুরু করে দেবে। আপনি ফিরাবেন কি করে? আগামী বছর 20শে ফেব্রুয়ারি সকালবেলা ওখানে সারাদিন 1000 বিভিন্ন মাদ্রাসার ছেলেমেয়েরা তারা ওই রাস্তা বন্ধ করে কোরআন তেলাওয়াত করবে, শহীদদের জন্য, আত্মার মাগফিরাতের জন্য মোনাজাত করবে। আপনি কিভাবে বন্ধ করবেন? ওখানে আশেপাশে সেই গরিব এতিম মিসকিনদেরকে শহীদদের মাগফিরাতের জন্য তারা খিচুড়ি খাওয়াবেন, ভুনা খিচুড়ি খাওয়াবেন, গরু জবাই হবে। আপনি বন্ধ করবেন কিভাবে? এই যে একটা কাজ হলো, মানে নতুন একটা কাজ হলো, এটার যে সুদূর প্রসারী ফলাফল কোন দিকে যাবে, সেটা এই যে আমি বললাম, জাস্ট ওয়েট অ্যান্ড সি দ্য নেক্সট থিং। নেক্সট ইয়ার দেখেন যে নেক্সট ইয়ারে এখানে 21 তারিখে, 20 তারিখে, 22 তারিখে কি হয়।
দোয়া দরুদের যে মেলা বসে যাবে, সেখানে সেখানে জিয়াফতের মেলা বসে যাবে, সেখানে গরিব মিসকিনদেরকে খাওয়ানোর জন্য মানুষ সেই ঢাকা মেডিকেলের চারিদিকে এমনভাবে সেখানে তারা জিকির আজকার শুরু করবে, সেই জিকির আজকারের মধ্যে মানুষ খালি পায়ে আব্দুল গফর চৌধুরীর আমার ভাইয়ের রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি গান গাইতে গাইতে আসবে, এই কথা চিন্তাই করতে পারবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং